আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। শুরুতেই ভারতের লোকসভা নির্বাচনের খবর। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। দেশটির 18তম লোকসভা নির্বাচনের ফলাফলে 543টি আসনের মধ্যে বিজেপি সমর্থিত এনডিএ পেয়েছে 291 আসন। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট আসন পেয়েছে 233টি। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের সঙ্গে জোট করে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। নানা নাটকীয়তার পর শেষ হওয়া ভারতের 18তম লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি সমর্থিত এনডিএ জোট। এর মধ্য দিয়ে জওহরলাল নেহরুর পর প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার সরকার গঠন করতে যাচ্ছেন। 7 দফার ভোটগ্রহণ শেষে 543টি আসনের মধ্যে এখন পর্যন্ত 239টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে 100টি আসন। অন্যদিকে 37টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সমাজবাদী পার্টি। এছাড়াও পশ্চিমবঙ্গে 29টি আসন পেয়ে শক্ত অবস্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় বিপাকে পড়েছে ক্ষমতাসীন বিজেপি। লোকসভায় একক সরকার গড়তে প্রয়োজন হয় 272টি আসনের। এই লক্ষ্য পূরণ করতে না পারায় বিজেপিকে এখন নির্ভর করতে হচ্ছে এনডিএ জোটের ওপর। এনডিএ জোটের অন্যতম দুই দল চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের সঙ্গে বিজেপির জোট গড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে টানা তৃতীয়বারের মতো তার দলকে জেতানোর জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এ ঘটনাকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, এনডিএ জোটের প্রতি জনগণ আস্থা রেখেছে। সামদানি প্রত্যয়, আরটিভি। দর্শক, ভারতের দিল্লি থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। যেটা হচ্ছে বিজেপি এই মুহূর্তে 241টি আসন পেয়েছে, সেখানে কংগ্রেস পেয়েছে মাত্র 99টি আসন। এবং বিজেপির সহযোগী যে সব দল রয়েছে, অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে যারা সহযোগী দল রয়েছে, সে জায়গা দিয়ে কিন্তু বিজেপির পক্ষে রয়েছে, অর্থাৎ এনডিএর পক্ষে রয়েছে 294টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট কংগ্রেসের সঙ্গে যারা হাত মিলিয়েছিল বিরোধী জোট হিসেবে ইন্ডিয়া জোট, অর্থাৎ ইউপিএ গভর্নমেন্ট ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স যেটাকে বলা হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়া জোট পেয়েছে এখনো পর্যন্ত 231টি আসন। দিল্লির মসনদে ক্ষমতা পাওয়ার জন্য কিন্তু বিজেপির এই মুহূর্তে সবচেয়ে বড় চাবিকাঠি ছিল যেটা চন্দ্রবাবু নাইডু। কারণ আমরা জানি যে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় যে বিধানসভা নির্বাচন হয়েছে, ইতিমধ্যে কিন্তু বিজেডি অর্থাৎ নবীন পট্টনায়কের দল কিন্তু এবারে পরাজিত হচ্ছে। স্বাভাবিকভাবেই ওড়িশায় কিন্তু নতুন করে রাজ্যে দায়িত্বে আসছে বিজেপি। অন্যদিকে কিন্তু চন্দ্রবাবু নাইডু নতুন করে কিন্তু অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় আসছে। এই মুহূর্তে যে সর্বশেষ আপডেট আমার কাছে ছিল, সেটা কিন্তু সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে জানালাম। দর্শক, এতক্ষণ ভারতের দিল্লি থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষরায়। এবারে দেশের খবর। ভিসা পাওয়া সহ সব প্রক্রিয়া সম্পন্নের পরও হাজার হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারার জন্য দুই দেশের সরকারের উপর দায় চাপিয়েছে বাইরের নেতারা। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই দায় চাপায় তারা। এদিকে সরকারের কোনো গাফিলতি ছিল না বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। শ্রমিক পাঠাতে নানা অনিয়মের অভিযোগে চলতি মাস থেকে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এতে শেষ সময়ে সব প্রক্রিয়া সম্পন্নের পরও 17,000 কর্মী যেতে পারেনি। অভিযোগ ওঠে কয়েকজন সংসদ সদস্য ও রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরার নানা অনিয়মের। তবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোতে অনিয়মের সব অভিযোগ অস্বীকার করেন বাইরার নেতারা। কোনোভাবেই আপনারা এটা প্রমাণ করতে পারবেন না যে এমপি সাহেবরা এই কাজটা করছে বা এরকম কোনো ঘটনা ঘটছে। আমরা মালয়েশিয়াকে পার্সু করতে গেছি, কাউকে বলতে গেছি আমার লাইসেন্স দিয়ে ইনক্লুড করার নো। অনিয়মের সাথে যদি কেউ জড়িত থাকে, দুর্নীতির সাথে কেউ জড়িত থাকে, অবশ্যই সেটার আইনগত ব্যবস্থা হবে, এতে কোনো সন্দেহ নেই। রিসিভিং কান্ট্রি যেভাবে লোকজন নির্ধারণ করবে, কাদের কাছ থেকে লোক নিবে তারাই নির্ধারণ করবে।
চুক্তি করছে কে? আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এটা বাইরে কিন্তু করে নাই। জেনুইন কর্মী যেতে পারেনি, তার সংখ্যাটি 5 থেকে 6,000-এর ভিতরে। অভিযোগ আছে সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর প্রতিষ্ঠান স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড লাইসেন্স নেওয়ার পর 3.5 বছরে মাত্র 100 কর্মী বিদেশে পাঠায়, অথচ সিন্ডিকেটে যোগ দেওয়ার পর গত 1.5 বছরে মালয়েশিয়ায় 8,000 কর্মী পাঠিয়েছে এই প্রতিষ্ঠান। আর এই বিষয়টিকে কাকতালীয় বললেন সংসদ সদস্য নিজেই। 100 আগে আমার লাইসেন্সে ছিল, আমি মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে শুধু আমি করি নাই, 1560টি লাইসেন্স অ্যাপ্লাই করছে মালয়েশিয়ান সরকারের কাছে। সেই মালয়েশিয়ান সরকার সেখান থেকে 101টি লাইসেন্সকে সিলেক্ট করছে। সেই আল্লাহর রহমতে কাকতালীয়ভাবে আমারটা হয়ে সরকার নির্ধারিত 78,000 টাকার পরিবর্তে 5 থেকে 6 লাখ টাকা নেয়ার বিষয়টিও অস্বীকার করেন তারা। আমিও শুনেছি অনেকের কাছ থেকে প্রায় 4,44,000, 5,44,000 বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এটা একটি দালাল শ্রেণী অথবা মধ্যভোগী কেউ না কেউ এই টাকাটা নিয়েছে। তবে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে যে সমস্যা হয়েছে এতে সরকার দায়ী নয় বলে দাবি করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা মালয়েশিয়া যেতে পারেননি তাদেরকে সব ধরনের অভিযোগ প্রমাণ সহ শনিবারের মধ্যে ইমেল করতে বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শরীয়ত খান, RTV, ঢাকা। শিশুরাই হবে 2041-এর স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের দিয়েই আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর দেশ তৈরি করে যাবে সরকার। বিস্তারিত দেখুন আতিকা রহমানের রিপোর্টে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। বিভিন্ন বিভাগে চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি, ডিজিটাল সিস্টেম, কম্পিউটার শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার, যাতে প্রযুক্তির যুগে ছেলেমেয়েরা পিছিয়ে না থাকে। আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন করেছি, নীতিমালা করেছি, শিক্ষার সুযোগটা সৃষ্টি করেছি। প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা আমরা বই দিচ্ছি, আমরা বৃত্তি উপবৃত্তি দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। আমাদের গৃহীত পদক্ষেপে আজকে আমার সাক্ষরতার হার যা 2006 সালে ছিল মাত্র 45 ভাগ, আজকে তা 76.8 ভাগে উন্নীত হয়েছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি জেলায় জেলায়। শিশু সুরক্ষা নীতিমালা ও তৃণমূল পর্যায়ে তাদের কল্যাণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন সরকার প্রধান। ডিজিটাল সিস্টেম অর্থাৎ কম্পিউটার শিক্ষা, এই শিক্ষার প্রসার আমরা ঘটাচ্ছি। তার কারণ হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আর 41-এর যে স্মার্ট বাংলাদেশ, তা আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। তোমরাই এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে তোমরা এগিয়ে নিয়ে যাবে, সেইভাবেই আমরা করতে চাই। পরে প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে সময় কাটান। এক শিশুর আবদারে কবিতা আবৃত্তি শোনেন। আতিকা রহমান, RTV, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তারা অপকর্ম করলে বিচার করার সৎ সাহস শেখ হাসিনার সরকারের আছে। এছাড়া টিআইবি ও সুজনকে বিএনপির বি টিম বলেও মন্তব্য করেন কাদের। বিপুল দেব রায়ের রিপোর্ট। ঐতিহাসিক 6 দফা দিবস ও 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ প্রতিনিধি সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। আজিজ ও বেনজির অপরাধী হলে তাদের বিচার করার সৎসাহস রয়েছে তার সরকারের। বেনজির আমাদের দলের লোক নয়, মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের। টিআইবি ও সুজনকে বিএনপির বি টিম আখ্যা দিয়ে কাদের বলেন, তারা এক সুরে সরকার বিরোধী কথা বলে। টিআইবি আর সুজন, ফখরুল গয়েশ্বর যে সুরে কথা বলে, তারাও একই সুরে কথা বলে। তবে কি মানুষের প্রশ্ন, টিআইবি আর সুজন কি বিএনপির বি টিম? যেভাবে কথা বলে কোনো পার্থক্য নয়, একই সুরে কথা বলে সরকারের বিরুদ্ধে। 2025 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সব পর্যায়ের সব কমিটি আমরা সম্মেলন করে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। রাজধানী জুড়ে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গেল 2 সপ্তাহ ধরে সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ নেই বলেই চলে। এতে চরম দুর্ভোগে পড়েছে চালকরা। 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। দীর্ঘ সময় গ্যাসের জন্য ব্যয় হওয়ায় আয় কমেছে সিএনজি ও উবার চালকদের। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। রাজধানীতে গ্যাসের জন্য সিএনজি পাম্পগুলোতে গাড়ির এমন দীর্ঘ লাইন, যা ছাড়িয়েছে 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত। গ্যাসের চাপ কম থাকায় বেশ কয়েকদিন ধরেই 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। নানা সময়ে গ্যাসের সংকট দেখা দিলেও গত কয়েকদিন ধরে সংকটের মাত্রা তীব্র রূপ ধারণ করেছে। কর্মঘণ্টার বেশিরভাগ সময় পাম্পগুলোতেই ব্যয় করতে হচ্ছে চালকদের। 2 ঘন্টা আমি এই জায়গায় বসে রয়েছি, এই সময় প্রচুর ব্যয় হয়েছে। সকালে গেছে 2 ঘন্টা, 1 থেকে 6 ঘন্টা লাগবে আমার গ্যাস নিতে, তারপরও পাবো কিনা এখনো বলতে পারতেছি না। গাড়ি চালানোর আর উপায় নেই। এ অবস্থায় আয় রোজগার নেই বললেই চলে। সংসার চালাতে হিমশিম অবস্থা ভাড়ায় চালিত সিএনজি ও উবার চালকদের। ভাড়ার গাড়ি আমরা যদি ইনকাম না করতে পারি, ঠিক আছে, আমাদের চলতে ফিরতে সমস্যা হবে গ্যাসের কারণে ভাড়া মারতে পারি না, সংসারও গেলে টিয়া দিতে পারি না। সবাই কিছু দাম বাড়ে গেছে, আমরা যদি ভাড়তাম তো এই দেশ ছেড়ে গেলাম বলে গ্যাসের চাপ কম থাকায় চাহিদার তুলনায় সামান্য পরিমাণ গ্যাস দিতে পারছে পাম্পগুলো। নির্দিষ্ট সময় পর গ্যাস না নিয়ে ফিরে যেতে হচ্ছে অসংখ্য গাড়িকে। আগে ঢুকতো 600 550 টাকা ঢুকতো, এখন ইদানিং ঢুকে 150 200 এর উপরে ঢুকে না। না সব গাড়ি দেওয়া সম্ভব হয় না। এই যে আর কিছুক্ষণ দিতে পারবো, হয়তো 20-30টা গাড়ি দিতে পারবো, এর ভিতরে টাইম ক্লোজ হয়ে যাবে। সিএনজি পাম্পের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতেও দিনের বেলা গ্যাস সংকট দেখা দিচ্ছে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা আর রাস্তাঘাটে দুরবস্থার কারণে ক্ষোভে ফুঁসছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণ খানের মানুষ। হাসপাতালে রোগী নেওয়াসহ চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন তারা। পরিদর্শনে গিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, এই ভোগান্তি শেষ হবে নভেম্বরে। চলছে 4000 কোটি টাকার উন্নয়ন কাজ। কে কত বড় প্রভাবশালী, কত বড় ক্ষমতাবান তা না দেখে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন মেয়র। এআর বাদলের রিপোর্টে এর বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণ খান এলাকার ভয়াবহ চিত্র। সুয়ারেজের ময়লা পানি আর বৃষ্টির পানি মিলে বিষাক্ত খালে পরিণত হয়েছে। এলাকার রাস্তাগুলোর 2 পারের বাসিন্দারা ভোগান্তির চরম পর্যায়ে। বাসা থেকে বের হলেই গামবুট ব্যবহার করতে হয়। মনে করেন এই যে এই রাস্তাটা দিয়ে গাড়ি চলতেছে, চারিপাশে রাস্তা কাইটা এইভাবে রাইখা দিচ্ছে। এই রাস্তাটা সারা মাসেই পানি, পানি পারে তারপর স্কুল আসতে হয়।
হাঁটুর উপরে পানি, বাচ্চারা এখন পর্যন্ত গামবুট পরে স্কুলে যেতে হয়। এতটা কষ্ট যে আমার মানে বলার মতো না যে আমরা কি পজিশনে আছি। স্কুলে বাচ্চা এই যে সামনে পরীক্ষা, একটা এইচএসসি পরীক্ষা, এই এলাকা থেকে যেই বাচ্চাগুলো পরীক্ষা দিতে যাবে প্রত্যেকের হাঁটুর উপর পানি, তাহলে তারা পরীক্ষা কেন্দ্রে যাবে কি করে পৌঁছাবে এখান থেকে। আর একটা অসুস্থ রুগী যে আমরা বাসা থেকে বের করে যে হসপিটালে নিব সেটারও কোনো ক্ষমতা নাই। সে অসুস্থ রুগীর একটা ডেলিভারি পেশেন্ট কোনোভাবেই নেওয়া সম্ভব না। মানে আমরা এমন অবস্থায় আছি, যেভাবেই হোক আমাদেরকে সরকার যেভাবেই হোক আমাদেরকে একটা চলার ব্যবস্থা করে দেখ, চলার পথের ব্যবস্থা করে দেখ, পানি নিষ্কাশনের ব্যবস্থা করুক। এটাই আমরা চাই, এটাই আমাদের দরকার। সবসময় পানি জমে থাকায় মশার উপদ্রব সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। বছরের পর বছর এমন অবস্থা চললেও দেখার যেন কেউ নেই, তাই ক্ষোভেরও শেষ নেই ভুক্তভোগীদের। আমাদের তো রাস্তাঘাটটা যদি একটু হইতো ভালো তাড়াতাড়ি, তাহলে আমাদের অনেক একটু চলাচল ব্যবস্থা অনেক ভালো হতো। এলাকার মানুষ অনেক দুর্ভোগ, অনেক কষ্ট, গাড়ি পল্টি খেয়ে পড়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক বছর পর্যন্ত। দুজন করছে গত বছর নভেম্বরে, গত বছর 23 সালের ওই এমপি থাকতে আজ পর্যন্ত আমরা এই অবস্থায় আছি। পানির নাম ছিল হাবিবুর রহমান সাহেব, এখন হচ্ছে যে নতুন এমপি খসরু ভাই। 18 আসন সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বাংলাদেশের ভিতরে, যেখানে এয়ারপোর্ট, যেখানে উত্তরা মডেল টাউন, যেখানে সমস্ত কিছু আসিয়াছে, এই বসুন্ধরা বা পূর্বাঞ্চল 300 ফিট রাস্তা, সমস্ত কিছু মিলে এই 18 আসনটা ক্যান্টনমেন্ট কিছু অংশ পাইছে। সেই আসনটার অবস্থায় 6.5 লক্ষ ভোটার, সেই ভোটার এখান থেকে ভোট পায় মানুষের এই মন্ত্রী বা সরকার ক্ষমতা যায়, সেই আসনটার অবস্থা এরকম হবে কেন? আমরা কি মানুষ না? মানুষ বসবাস করি না? আমরা কি এই সরকার ভোট দেয় নেই? আমাদের ভোটের মাধ্যমে সরকার গঠন হয় নাই? আমার প্রশ্ন হচ্ছে এটা, সরকারের সরকার শেখ হাসিনার দোষ না, ওবায়দুল কাদের সাহেবের দোষ না, দোষ হলো এখানে যাদেরকে দায়িত্ব দিছে তারা সঠিক দায়িত্ব পালন করতে পারে নাই, তারা খোঁজ খবর রাখে নাই, তারা জনগণের পাশে এসে একবার জিজ্ঞাসা করে নাই। আমাদের এই এলাকাটা, দক্ষিণ কান এলাকাটা হলো বাতির নিচে অন্ধকার, আলোর নিচে যে অন্ধকারটা থাকে, এয়ারপোর্টের পাশে এই অন্ধকারের ভিতরে আমরা বসবাস করি। এই সাহারা খাতুনের যতদিন ছিল এই এলাকায়, এতদিন এখানে কোনো 10 টাকার কাজ হয় নাই। এরপরে যারাই আইছে শুধু আশ্বাস। করোনার কথা কইয়া ঘুরাইছে 10 বছর, কোনো চাইরানার কাজ হয় না এলাকায়। এই যে এখন হপাই শুরু করছে ভাঙচুর, কি অবস্থা মানুষের চলাচলে, একটা রুগী নিয়ে যাওয়া সম্ভব এই রাস্তা দিয়ে? দেখেন আমাদের মধ্যে হলো, আমাদের এই যে বর্তমান মেয়র, উনি মেয়র হওয়ার পর থেকে আমি দেখছি আমার চোখে একবার এই ড্রেন লাইনটা পরিষ্কার হয়েছিল, আর বাদ বাকি এই পিরিয়ড এই ড্রেন লাইন দেখেন অবস্থা যাই যে একটু সেকেন্ড ড্রেন আছে, যদিও পানি যাইতে পারতো তাও আমি এইভাবে জলাবদ্ধ থাকতাম না। আর এই যে পানি গেলে, এই যে পানি বন্দি, আমরা এত কষ্ট করতেছি, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারতেছে না, কিচ্ছু করতে পারতেছে না। এই যে দোকান আমার পানির মধ্যে দেখেন, আমার কাস্টমার আসতে পারছে না, অনেকে দোকান ঠিক মতো খুলতে পারতেছে না। অ্যান্ড মশার যে যন্ত্রণা, মানে মানুষের একটা দুর্ভোগ, রাস্তাঘাট মানে কোনো কিছু দিয়ে ভাই মানে সুবিধা করার মতো না, বুঝছেন? মানে আজকে হয়তো বা মেয়র সাহেব আসবে দিয়ে আজকে পুরো পরিষ্কার করছে, আমাদের পাশা মানে গা হয়ে যাচ্ছে, মানে মশা এবং মানে রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না, মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, ভাড়াটিয়া বাড়ি থেকে সব চলে যেতেছে, মানে কোনো কিছু করার মতোই না, একবারে খুবই একটা বাজে অবস্থা, মানে আর কি বেহাল দশা। পানি আমার এই দোকান দেখেন কত উঁচা করছি, আমি প্রায় 2.5 ফিট উঁচা করছি, তারপরও পানি উঠে গেছে। এবার আমার টিসিবির আমি ডিলার, ওখানে আমার প্রায় 3 বস্তা চাল ভিজে গেছে। এই 3 বস্তা চাল আমার রোদে শুকাইয়া পারো মানুষ বুঝাইয়া দিতে আমার অনেক কষ্ট হয়েছে, আমার লস করে দিতে হয়েছে অর্ধেক দামে, কারণ সেটা তো আর আমার সরকার দিবে না। আমার এই লস হয়ে যাইতেছে এই 2-3 মাস ধরে। এই বৃষ্টির সিজন আসলেই আমরা এই বিপদে পড়ি। আমাদের রিকোয়েস্ট আপনাদের মাধ্যমে আমি সরকার এটা জানাইতে চাই যে আমাদের রাস্তাটা দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব এটার একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং স্থানীয় সংসদ সদস্য নেতাকর্মীদের নিয়ে এলাকার মানুষের ভোগান্তি এবং উন্নয়ন কাজ পরিদর্শন করেন। মেয়র বলেন 4025 কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এছাড়া নতুন 18টি ওয়ার্ডের কাউন্সিলরদের 6 কোটি করে টাকা দেয়া হয়েছে। তবে প্রধান সড়ক সহ সার্বিক উন্নয়ন কাজ চলায় পাড়া মহল্লায় ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। সবাইকে অল্প কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানান মেয়র। আগামী নভেম্বর মাসে এই রোড দিয়ে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আমরা রোড মার্চ করব, ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। একটু কষ্ট ধরেন, একটু কষ্ট করেন। পরে মানুষের ভোগান্তির কথা শুনতে সেমিনারে অংশ নেন মেয়র। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন তিনি। 26,000 কোটি টাকার এটা হলো প্রথম ফেজ, সেটা হচ্ছে 4025 কোটি টাকার কাজ।
আমি আমার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বলবো আগামী রোববার থেকে যেই সব জায়গায় দখল আছে মাননীয় সংসদ সদস্যকে বলবো আপনি এবং আপনার কাউন্সিলররা মিলে চোখে কালো চশমা পরে ওই ধরনের বিল্ডিং আপনারা ভেঙে দিবেন। আর বাদল, RTV, ঢাকা। সিরাজগঞ্জে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 2 শিশু। বিকেলে জেলার চৌহালি উপজেলার এনায়েতপুরের বেতিল চরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বিকেলে বেতিল চরের একটি মাঠে শিশু, কিশোর ও এলাকার প্রাপ্তবয়স্করা মিলে দুভাগে বিভক্ত হয়ে ফুটবল খেলছিল। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে শিশুসহ 4 জন ঝলসে যায়। হাসপাতালে নেয়ার পর 2 জনের মৃত্যু হয়। এদিকে জেলার শাহজাদপুর উপজেলায় বজ্রপাতে আরও 1 জন মারা গেছে। অপরাধ করে বাংলাদেশের কেউ যেন নেপালে আশ্রয় না পায় সে ব্যাপারে কাঠমান্ডু পুলিশের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে, এমনটাই জানালেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন আর রশিদ। নেপালের সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষে দেশে ফিরে একথা জানান তিনি। এ ঘটনায় গ্রেফতার সিয়ামকে নেয়ার জন্য 2 দেশ আবেদন করায় আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে কাঠমান্ডু পুলিশ। তবে যেখানে হত্যাকাণ্ড ঘটেছে তারা প্রাধান্য পাবে। রফিকুল ইসলামের সহযোগিতায় রুহুল আমিন তুহিনের রিপোর্ট। গত 12ই মে চিকিৎসার উদ্দেশ্যে ভারত গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। পরে জানা যায় কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্স এর XXX অ্যাপার্টমেন্টে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের পর আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারতে মোট 5 জনকে গ্রেফতার করেছে 2 দেশের পুলিশ। এর মধ্যে ডিবির হেফাজতে আছেন আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শিলাস্তি রহমান ও তানভীর ভুইয়া। আর কলকাতা পুলিশের হেফাজতে আছেন 2 কসাই। ঘটনার মূল হোতা এখনও পলাতক আছেন, আর সিয়াম হোসেন নেপালে গ্রেফতার আছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে নেপালে যায় বাংলাদেশের গোয়েন্দারা। অভিযান শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। জিহাদ এবং সিয়াম বিভিন্ন জায়গাগুলিতে আলামত নষ্ট করা, আলামত বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, ডিসপোজ করা, এই কাজটা করার সে বিভিন্ন গাড়ি সংগ্রহ, গাড়ি থেকে বিভিন্ন গাড়িতে পরিবর্তন করা, এই সবগুলি কাজ সিয়াম সে কাজটি করেছে। সেও সেখানে মানে বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য সে ওই মুজাফফরাবাদ বিহারে গিয়ে সে 4টা সিমে 4টা রিং দিয়ে সে কিন্তু আবার ইলিগেল হয়ে সে আবার কাঠমান্ডু চলে যায়। আমরা সেখানকার অথরিটির সাথে আমরা কয়েক দফা মিটিং করেছি। পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি, যেগুলি আমরা পরবর্তী তদন্তের স্বার্থে আমাদের অনেক কাজে আসবে। দেশে অপরাধ করে কেউ যেন নেপালে আশ্রয় না পায় সে বিষয়ে কাঠমান্ডু পুলিশের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি। কাঠমান্ডুতে অপরাধীরা সেখানে গিয়ে যে ঠাঁই পাবে অথবা এটা তাদেরকে সেফ হেভেন বানাবে, স্বর্গরাজ্যে বানাবে, এটা হবে না। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। এদিকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তানভীর ভুইয়া। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এর আগে রিমান্ডে তানভীর ভুইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। এর আগে গত 3 জুন সন্ধ্যায় আসামি শিলিস্তার রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত 22 মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা করেন এমপি আনারের মেয়ে মুমতানিন ফেরদৌস ডরিন। মডার্ন ই-লার্নিং এর প্রতিষ্ঠাতা ডক্টর বদরুল হুদা খান রচিত স্মার্ট শিক্ষা স্মার্ট বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বিকেলে রাজধানীর মাদানী এভিনিউয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, জাতিকে উন্নত করতে দক্ষতা ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বইটি সময়োপযোগী। বিমা খাতের মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় ন্যাশনাল লাইফের কার্যালয়ে এই সভা হয়।
এতে পপুলার লাইফের সিইও বিআই এর সভাপতি বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে 50-এর অধিক লাইফ ও নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় দেশের বীমা খাতের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রধান নির্বাহীরা বিশদ আলোচনা করেন। যথাসময়ে গ্রাহকের বীমা দাবি পরিশোধে যে সমস্যা রয়েছে তা দ্রুত সময়ে সমাধানের জন্য সব কোম্পানি উদ্যোগ নিচ্ছে বলে জানান বিআই এর সভাপতি। দাবি পরিশোধের ব্যাপারে যে সমস্যাগুলো আছে, যেই কারণে মানুষের মধ্যে আমাদের বীমা সম্পর্কে অনীহা সৃষ্টি হয়েছে, আমাদের ইমেজ সংকট বেড়েছে, এগুলি কমানোর জন্য আমরা ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি যে আমরা কস্টিংগুলি খুব কমিয়ে ফেলব। ম্যানেজমেন্ট কস্টিং লিমিটটা আমরা মেনটেন করবো, ইটা কর্তৃক দেওয়া। ঢাকা ইউনাইটেড কনভেনশন সেন্টারে ইউনাইটেড গ্যাস এলপিজি লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ডিস্ট্রিবিউটর ও রিটেইলার প্রোগ্রাম। ঢাকার বিভিন্ন অঞ্চলের রিটেইলারদের উদ্দেশ্যে এ সময় ভবিষ্যৎ পরিকল্পনা ও দিক নির্দেশনা তুলে ধরেন ইউনাইটেড গ্যাস এলপিজি লিমিটেডের কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ, আই গ্যাস ইউনাইটেডের সিইও আহমেদ আরজুমান্দ পোটাল, সিএফও হারুন ওরতাজ, হেড অফ সেলস শওকত ওসমান জামিল সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে সঙ্গীতানুষ্ঠান ও রাইফেল ড্র অনুষ্ঠিত হয়। ওয়াইফ দ্য বস প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে আনোয়ার সিমেন্ট শিট ডিলার সম্মেলন 2024। এতে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ফোরকান এন হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াইজ মোহাম্মদ আর হোসেন, বিল্ডিং ডিভিশনের সিইও মোহাম্মদ মনিরুজ্জামান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বাবলা বসু, আনোয়ার সিমেন্ট শিটের ব্র্যান্ড ম্যানেজার মাহবুবুল আলম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আগত ডিলার বৃন্দ ও তাদের পরিবারবর্গ। ফান্ড ট্রান্সফারে চুক্তি স্বাক্ষর করেছে পূবালী ব্যাংক পিএলসি ও ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড। রাজধানীতে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এর মাধ্যমে পূবালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস পাই ও ইউসিবি ফিনটেক কোম্পানির উপায় ওয়ালেট এর মধ্যে ফান্ড ট্রান্সফার করা হয়। চুক্তিতে পূবালী ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের প্রধান মোহাম্মদ রবিউল আলম এবং ইউসিবি ফিনটেক কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান স্বাক্ষর করেন। এ সময় পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান এবং ইউসিবির ডেপুটি সিইও সৈয়দ এনামুল কবির ও চিফ বিজনেস অফিসার মাহবুব সোবহান সহ অন্যরা উপস্থিত ছিলেন। দক্ষিণ ও মধ্য গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল ও হামাসের উপর প্রতিনিয়তই চাপ বাড়ছে। এর মধ্যেই অবরুদ্ধ শহর রাফায় ইসরায়েলি সেনাদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা। এদিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় হামাসের হাতে জিম্মি থাকা 4 ইসরায়েলি নিহত হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ হামাসের জিম্মায় আছে। ইসরায়েলের সামরিক বাহিনী 4 ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।